সংবিধান সহ 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, সব পক্ষের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যমতের নির্বাচন তা না হলে চার্টার তো হারিয়ে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হোক আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। টিলিপের বিষয়ে আরও তদন্ত চাইলেন ব্রিটিশ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন রেহেনা কন্যা, বলছেন বিশ্লেষকরা। ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আমার মনে হয় না তারা খুব আগ্রহী হবে, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স তার জন্য রাজনীতি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এবং ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার, আজই তোলা হতে পারে আদালতে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। রাষ্ট্রীয় কাঠামোগত ভারসাম্য আনার মূল লক্ষ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে 4টি সংস্কার কমিশন। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সার্চ কমিটিতে বিরোধী দলকে যুক্ত করা উল্লেখযোগ্য প্রস্তাবনা। এছাড়া পুলিশকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরেছে সংস্কার কমিশনগুলো। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। টানা প্রায় 4 মাসের কর্মযজ্ঞ শেষ করে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনে সংস্কার প্রস্তাবনাগুলোকে একীভূত করেছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই 4টি সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা তাদের প্রতিবেদন নিয়ে প্রবেশ করেন। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে তুলে দেন সংস্কার প্রতিবেদন। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য। কাজে এটাই ক্লাসরুমে পড়া হবে, অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, সেটা ভিন্ন কথা। কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি, তাকে এগিয়ে নিতে পারছি কিনা, সেটাই আমাদের বিবেচ্য বিষয় হবে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরু হল। এই স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা। তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। এখন সব পক্ষের সাথে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান সরকার প্রধান। আগামী নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে এবং কমিশনগুলোর দেওয়া সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হবে। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। 300 সংসদীয় আসনকে 505টি আসনে উন্নীত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি,
আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। অন্যদিকে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সার্চ কমিটিতে বিরোধী দলকে রাখার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একটা সুপারিশের এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দায়বদ্ধতার বিধানও আমরা অন্তর্ভুক্ত করেছি। পুলিশের কার্যক্রমকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাবনা এসেছে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে। আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সের কথা বলেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। অন্তর্বর্তী সরকারের গঠন করা 11টি সংস্কার কমিশনের মধ্যে আরো 7টি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার বাকি আছে এখনো। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সংবিধান সহ আজকে যেই 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তা নিয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন কয়েকজন উপদেষ্টা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমার সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানতে চাই যে আজকে যে 4টি কমিশন সংস্কার প্রতিবেদন যে তারা জমা দিল, এর মধ্যে আরো উল্লেখযোগ্য কি কি আসলে তারা সংস্কারের বিষয় নিয়ে কথা বলেছেন, এবং সবথেকে বড় যে বিষয়টি যে এই সংস্কারগুলো করতে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, কিন্তু সামনে যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে কোনো কথা হয়েছে কিনা? গালিব, এই প্রশ্নগুলোর উত্তর দিতেই কিছুক্ষণের মধ্যে এখানে কয়েকজন উপদেষ্টা আসবেন, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে আসলে রাজনৈতিক দলকে সংস্কার করতে হবে, কিংবা তারা যেটি বলছেন যে সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার হতে হবে, সেখানে এখন যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে এই প্রক্রিয়াগুলো কি হবে, এই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এই সুপারিশগুলো সেটি এখন আমরা জানার অপেক্ষা করছি, এবং কোন প্রক্রিয়া এগুলোকে বাস্তবায়ন করবে কয়েকজন উপদেষ্টা নিশ্চয়ই এসে তারা গণমাধ্যমে সেই প্রশ্নের জবাব দেবেন। তবে একটু বলে রাখতে চাই, আপনি যেটি শুরুতে জানতে চেয়েছেন যে কি কি সংস্কার প্রস্তাবনা এসেছে, আমি সকাল থেকেই বলার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে আমি যেটা জেনেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা 18টি কি এরিয়া ধরে, 18টি ক্ষেত্র ধরে তারা 150টি সুপারিশ তারা করেছে। একইভাবে সংবিধান সংস্কার কমিশন বেশ কয়েকটি সুপারিশ করেছে, পুলিশ সংস্কার কমিশন সুপারিশ করেছে, দুর্নীতি দমন সংস্কার কমিশন সুপারিশ করেছে। আমরা এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যতটুকু দেখেছি, তারা নারীর ক্ষমতায়নের জায়গাটিকে আরও একটু ভারসাম্যের জায়গায় নিয়ে আসার জন্য তারা সুপারিশ করেছে। সংবিধান সংস্কার কমিশনও সেই সুপারিশ করেছে। বিশেষ করে জাতীয় সংসদে এতদিন পর্যন্ত যেই প্রচলিত বিধান ছিল সেটি হচ্ছে 300 জন সংসদ সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই 300 জন বাকি 50টি নারী সংরক্ষিত আসনকে তারা নির্বাচিত করেন। কিন্তু এখন যেই সংস্কার প্রস্তাবনাটাই এসছে সেটি হচ্ছে যে 100টি আসন সরাসরি নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সেই আসনগুলোতে নারীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন, সেখানে ভোটাররা, সাধারণ জনগণ নারীদেরকে নির্বাচিত করে সংসদে নেবেন। এই 100টি আর 300টি সাধারণ সংসদীয় আসন, মোট 400টি সংসদীয় আসন এটি থাকবে নিম্নকক্ষে, 105টি সংসদীয় আসনকে উচ্চকক্ষে রাখা হয়েছে। মোট দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের কথা তারা বলছেন, সেখানে মোট 505টি সংসদীয় আসনের প্রস্তাবনা তারা রেখেছেন। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটি আমি সকালেও বলছিলাম যে আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটি চায় যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হলে মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন তারাই সার্চ কমিটিতে তারাই থাকেন এবং তারাই নির্বাচন কমিশনারদেরকে খুঁজে বের করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছেন এই খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্যে বিরোধী দলকেও সংযুক্ত করতে হবে। মোটা দাগে এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো এসেছে। আরও কি কি প্রস্তাবনা এসেছে সেই বিষয়ে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এখানে কথা বলবেন উপদেষ্টারা। আমরা সে বিষয়ে আপনাকে বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। গালিব, আমরা বেলায়েতের কাছে শুনছিলাম যেই 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে তা নিয়ে বিস্তারিত। আমরা জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রতিবেদন পেশ করার পর কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কিন্তু জাতীয় সংসদ ভবন থেকে আমরা এই নিয়ে আরো সবশেষ জানতে চাই। আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আমরা বেলায়েতের কাছে জানছিলাম মোটা দাগে যে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে উল্লেখযোগ্য কি কি সংস্কার তারা আসলে প্রস্তাব করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংস্কার কি কি তারা সুপারিশ করেছেন?
গালিব, ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে মোটা দাগে যেই সংস্কার কমিশন যেগুলো হচ্ছে প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটা বড় এখানে সুপারিশ করা হয়েছে। এই গঠনের আইন নিয়ে আসলে এটা নিয়ে একটা পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে, যেখানে আমরা আগে দেখেছি যে সার্চ কমিটিতে সেখানে বিচারপতিরা থাকতো। এখন কিন্তু বলা হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে আসলে সার্চ কমিটিতে এখানে রাখতে হবে, সার্চ কমিটি গঠন করতে হবে এবং না ভোটের বিধান রাখার একটা বিষয় এখানে বলা হয়েছে। আরেকটি বিষয় আমরা যেটা জেনেছি যে নির্বাচন কমিশনকে আসলে শক্তিশালী করতে হবে। একটি শক্তিশালী নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসলে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করবে। আরেকটি বিষয় আমরা মোটা দাগে যেটি জেনেছি সেটা হচ্ছে যে 40%, সারা দেশে 40%-এর কম ভোট পড়লে নির্বাচন আবার হবার মানে পুনরায় নির্বাচন দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে। আমরা মোটা দাগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো তার মধ্যে এই কয়েকটি আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা জানি যে সংবিধান সংস্কার কমিশনও কিন্তু তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে আমরা যতটুকু জানি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা সেখানে বলা হচ্ছে এবং ভোটের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষে আসন বিন্যাসের একটি বিষয় সেখানে বলা হয়েছে। তো এই এতগুলো কিন্তু আমরা আসলে জানতে পেরেছি এই এখন পর্যন্ত। এবং আরেকটি বিষয় বলতে হয়, আমরা কিন্তু জানি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল দেশের সংস্কারের জন্য, সেখানে কিন্তু যেই সব জায়গায় সংস্কার করার প্রয়োজন এরকম কিছু সংস্কার কমিশন কিন্তু সরকার গঠন করে এবং তারা কিন্তু প্রত্যেক স্টেক হোল্ডারের সঙ্গে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক স্টেক হোল্ডারের সঙ্গে কিন্তু তারা কথা বলে আসলে এই আজকে তারা যে প্রস্তাবনাগুলো দিতে পেরেছেন। তো এই ছিল গালিব আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন এবং বলছিলেন যে আজকে যে 4টি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দিয়েছেন তার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই মামলার আসামিদের কেউই দোষী সাব্যস্ত হয়নি, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সহ 5 জনের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে 17 বছরের আগের এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। পরে ব্রিফিংয়ে আইনজীবীরা বলেন এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজহার লিমনের প্রতিবেদন। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। দীর্ঘ 17 বছর পর দুর্নীতির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে খালাস পেলেন তিনি। লিপ্ট আপিল গ্রহণের পর 4 দিন শুনানি শেষে রায় ঘোষণার দিন সকাল 10:15টার দিকে এজলাসে ঢোকেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের নির্ধারিত বেঞ্চের 5 বিচারপতি। শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায় পড়তে শুরু করেন প্রধান বিচারপতি। শুরুতেই তিনি বলেন, সর্বসম্মতিক্রমে এই আপিল অনুমোদন করছে আদালত। উচ্চ আদালত ও তারও আগে নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বিচার হয়েছে। এই মামলার কোনো আসামি দোষী প্রমাণিত হয়নি এবং এই রায়ের মাধ্যমে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়ে হারানো সম্মান ফিরে পাবে পর্যবেক্ষণে, এও বলেন আদালত। রায়ে আরও বলা হয়, তারেক রহমান সহ যারা আপিল করতে পারেননি তারাও খালাস পাবেন এই মামলা থেকে। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আইনজীবীরা আরও বলেন, জিয়া পরিবারের উপর প্রতিহিংসা চরিতার্থ করতেই দায়ের করা হয়েছিল এই মামলা। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,71,671 টাকা দুর্নীতির অভিযোগে 17 বছর আগে 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সর্বোচ্চ আদালত এবং 5 জন জজ একসাথে বসে ডিসিশন নিয়েছে এবং 1 দিন না 4 দিন শুনেছে। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে।
এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত ছিল। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে ওই মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। গেল 11 নভেম্বর ওই সাজা স্থগিত করে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। যে আবেদনের প্রেক্ষিতে এই মামলায় চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আজহার লিমন, এখন, ঢাকা। যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর সেই পদে স্থলাভিষিক্ত হলেন আইন প্রণেতা এমা রেনল্ডস। ব্রিটিশ ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছে স্টারমার প্রশাসন। দুই দেশেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করে লেবার পার্টি। এদিকে টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডস। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রিসভায় টিউলিপকে জায়গাও দিয়েছিলেন স্টারমার। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের নাতনির কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। এত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও বলেন, ব্রিটিশ সরকারের দরজা তার জন্য খোলা আছে। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে, সেই উদ্যোগ যেন ব্যাহত না হয় তা নিশ্চিতেই টিউলিপ পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন স্টারমার। টিউলিপের স্থানে নতুন ট্রেজারি সেক্রেটারি হিসেবে ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা তদন্তের দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই তদন্ত শেষে তার ফলাফল জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন ম্যাগনাস। এরপরই পদত্যাগ করেন টিউলিপ। যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প বলেছেন, টিউলিপের বিরুদ্ধে আনা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকায় এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। In this case, the independent advisors' reports say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions. ক্রিস ফিল্প আরও বলেন, এই কেলেঙ্কারি বাংলাদেশ থেকে ব্রিটেন এলো কিভাবে, এত ব্যয়বহুল সম্পত্তির অর্থের উৎস কি, এসব বিষয়ে দুই দেশে তদন্তের প্রয়োজন, বিশেষ করে যখন দেশের অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। I think there should be a further investigation. I think the National Crime Agency could have a look at this. I believe I've seen press reports that they are going to be going to Bangladesh to look at evidence of the laundered proceeds of corruption finding its way into the UK. They should be investigating the source of money, the source of finance. এদিকে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের অভ্যন্তরে এমন কয়েকজন ছিলেন যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানান। এমন অভিযোগ এনেছেন খোদ লেবার পার্টির এক এমপি। লেবার পার্টির সদস্যরা বলছেন, টিউলিপ যদি আরও আগে পদত্যাগ করতেন, ব্রিটেনে বাঙালিদের ভাবমূর্তি এতটা নষ্ট হতো না। ডিপেন্ড করে এই যে ইনভেস্টিগেশনের পরে যে এভিডেন্সটা কতটুকু শক্ত। তো এটা তো এখানে ইনভেস্টিগেশন হচ্ছে, বাংলাদেশও এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। দেখা যাক ওনার ইনভেস্টিগেশন আউটকাম কি হয়। গেল 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, রুশ অর্থায়নে এই প্রকল্প থেকে 57,000 কোটি টাকা আত্মসাৎ করেন টিউলিপ। পাশাপাশি শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। বাংলাদেশ ও লন্ডনে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগে অভিযুক্ত হয়ে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক। তদন্তের পর তার বিরুদ্ধে সিদ্ধান্ত এলেও আপাতত তিনি যুক্তরাজ্যের মানুষের কাছে আস্থা হারিয়েছেন। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলেও ব্রিটেনের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মুজাহিদ শুভর প্রতিবেদন। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ঢেউ এবার আছড়ে পড়েছে যুক্তরাজ্যে।
দুর্নীতি, তথ্য গোপন ও নানা অনিয়মে ব্রিটিশ গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদনের পর দুর্নীতি মোকাবিলার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যম বলছে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ও একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস, বিনা টিকেটে বিশ্বকাপ ওয়ানডে ম্যাচ দেখাসহ নানা অভিযোগে জর্জরিত হন টিউলিপ। এখন পর্যন্ত কোনো প্রমাণ না মিললেও ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির। আমার ধারণা ভবিষ্যতে তার রাজনীতির জন্য, অন্তত ব্রিটেনে তার রাজনীতির জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে তিনি যদি জেনে থাকেন তাহলে সেগুলোর নিরসনের জন্য তো কোনো উদ্যোগ নেননি। এবং ব্রিটিশ রাজনীতিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটাকে নেতিবাচকভাবে দেখা হয়, দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। এবং সেই ধরনের কোনো ধারণা থাকলে জনমনে তাদের পক্ষে রাজনীতিতে টিকে থাকা বা রাজনৈতিক কোনো পদ গ্রহণ করাটা বেশ কঠিন কাজ হয়ে যায়। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর 9টি প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $100 কোটি বাড়তি ব্যয় দেখানোর চুক্তিতে সহযোগিতার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। সবশেষ পূর্বাচলে তথ্য গোপন করে প্লট বরাদ্দের দায়ে শেখ পরিবারের সঙ্গে 2 নম্বর আসামি হিসেবে মামলায় নাম আসে টিউলিপের। দেশের আদালতে দুর্নীতির প্রমাণ মিললেও যুক্তরাজ্যে টিউলিপকে রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে বলে আশঙ্কা করছেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। বাংলাদেশেও যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আদালত যদি তাকে সেই বিষয়ে অভিযুক্ত করে, তাহলে ব্রিটেনেও তার জন্য রাজনীতি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হবে যে ব্রিটিশ সংস্কৃতিতে বা ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আমার মনে হয় না তারা খুব আগ্রহী হবে, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স তার জন্য রাজনীতি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। টিউলিপ সিদ্দিক 2015 সাল থেকে 2024 পর্যন্ত 4 দফা যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর জুলাই থেকে অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তহমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। মামলায় শেখ হাসিনাকে 1 নম্বর, শেখ রেহানাকে 2 নম্বর ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন দমন করার দায়ে এরই মধ্যে কিশোরগঞ্জে প্রায় 50টি মামলা হয়েছে। তবে এটি প্রথমবার যখন কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতির নাম উল্লেখ করা হলো। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে 6 জানুয়ারি 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক। এনবিআরের এই কর্মকর্তার স্ত্রী, সন্তান ছাড়াও শ্যালক, শালিকা, ভাই ও আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। দুর্নীতি ও নানা অনিয়মের কারণে এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক পদ থেকেও। এ বিষয়ে আরো জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মতিউর রহমানকে কি আজ আদালতে তোলা হবে কিনা? তার স্ত্রীকে তো নিম্ন আদালতে আজ তোলা হয়েছে, এবং রিমান্ড আবেদন করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বহুল আলোচিত ছাগলকাণ্ডের যেই
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাতে। তাদেরকে আজকে আদালতে তোলার কথা রয়েছে, তবে ইতিমধ্যেই তার স্ত্রী লায়লা কানিজকে আদালতে তোলা হয়েছে এবং দুদকের মামলায় তাকে 7 দিনের রিমান্ড চেয়েছে দুদক। এছাড়া মতিউর রহমানকে এখনো পর্যন্ত আদালতে আনেনি। আমরা ডিবির সাথে কথা বলেছি, পুলিশের সূত্রে যেটা আমরা আসলে জানতে পেরেছি যে তাকে কোন মামলায় দেখাবে, যেহেতু তার বিরুদ্ধে দুদকের 3টি মামলায় রয়েছে এবং দুদকের মামলায় তাকে দেখানো হবে কি হবে না, এছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় কোনো ফৌজদারি মামলায় দেখানো হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করে জানায়নি যে মতিউরের বিষয়ে আসলে কি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। তবে তার স্ত্রীকে এখন আদালতে তোলা হয়েছে, তার শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা আসলে জানতে পারবো, যেহেতু দুদক তাকে তার দুদকের মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করেছেন, কত দিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত। এছাড়া আমরা দেখেছি যে 2003 সালে, 2002 সালে, 4 সালে, 13, 21 সালে অর্থাৎ 4 বার দুদক তার সম্পদের দুর্নীতির অনিয়মের যে তদন্ত সেটি আসলে শুরু করেছিলেন, যদিও তারা আসলে 4 বছরে কোনো প্রকার তাদের তদন্তের কোনো কিছু বের করতে পারেনি। পরবর্তীতে দেখেছি যে 2025 সালের 6 জানুয়ারি তার বিরুদ্ধে 3টি মামলা করে, অর্থাৎ 124 কোটি টাকা জ্ঞাত আয় সম্পদ অর্জন এবং তা গোপন করে রাখার অভিযোগে দুদক 3টি মামলা দায়ের করেন পৃথকভাবে, তার নামে, তার স্ত্রীর নামে এবং তার মেয়ের নামে। এবং আজকে গতকালকে যেহেতু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে তোলা হবে। মতিউরকে এখন পর্যন্ত আদালতে আনা হয়নি, তার স্ত্রীকে আনা হয়েছে। তার শুনানির কার্যক্রম চলছে এবং দুদকের পক্ষ থেকে তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছেন। তবে মতিউরকে আদালতে আনা হলে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। মুক্তি। রাব্বি হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিম্ন আদালত থেকে। জুলাই আগস্টের আন্দোলনে যেসব পুলিশ বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে, তদন্ত করে আরও ধরা হবে। যারাই অপরাধ করেছে সবাইকে ধরা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অফ অনার দেওয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে 1 দিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থা করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকাল 9:30টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি। এ সময় নবীন সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 2023 সালে ব্যাচটি বুনিয়াদী প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় মোট 821 জন এসআই। পরে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে কয়েক ধাপে বাদ পড়েন 341 জন। ব্যাচটির অবশিষ্ট থাকা 480 জন সাব ইন্সপেক্টর 8টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এতে বেস্ট একাডেমিক হল ক্যাডেট বদিউজ্জামান, ইনফেলজে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি। প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরি ইকো রিসোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সাইরি ইকো রিসোর্টের রিসেপশনে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় বাতাস থাকায় মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংশুক ইকো রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের স্থানীয় এবং আগত পর্যটক ও যৌথ বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় রাত 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো প্রাণহানি না হলেও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বাসভবনে কাঁটাতার, বাস ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিও তাকে রক্ষা করতে পারেনি। যদিও ইয়োলের দাবি রক্তপাত এড়াতেই তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী 48 ঘন্টা দুর্নীতি তদন্ত অফিসে রাখা হবে। এদিকে তার গ্রেপ্তারের খবরে উল্লাসে মেতেছেন ইয়োল বিরোধীরা। আরও জানাচ্ছেন তানভীর চনে। সামরিক আইন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল অভিশংসিত হলেও রাষ্ট্রীয় বাসভবনেই অবস্থান করছিলেন তিনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত চলছে। চলতি মাসের শুরুর দিকে কয়েক ঘন্টার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা। ইয়োলের নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। অবশেষে বুধবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে ইয়োলের বিরুদ্ধে পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন। নিজের সরকারি বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করেন তদন্তকারী কর্মকর্তারা। বাসভবনের সামনে কাঁটাতারের বেড়া ও বাস দিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি ইয়োল। পরে মই দিয়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় তারা ইয়োলের সমর্থকদের বাধার মুখে পড়েন। কয়েক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। তাকে গ্রেপ্তারে 3000-এর বেশি পুলিশ তার বাসভবন ঘিরে রাখে। গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইয়োলকে বহনকারী একটি গাড়িবহর তার বাসভবন থেকে বের হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলে দুর্নীতি তদন্ত অফিসে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে 48 ঘন্টা রাখা হবে। যদিও তাকে 20 দিনের জন্য আটক রাখার আবেদন করা হয়েছে। আবেদন প্রত্যাখ্যান হলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হতে পারে। যদিও প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল বলছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ, যা দুর্ভাগ্যজনক। গ্রেপ্তারের আগে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি জানান রক্তপাত এড়াতেই তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে উপস্থিত হয়েছেন। 유혈 사태를 막기 위해서 일단 불법 수사이긴 하지만 공수처 গেল 3 ডিসেম্বর সবাইকে হতবাক করে দিয়ে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইয়ন সুক ইয়োল। তীব্র প্রতিবাদের মুখে মাত্র 6 ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এরপরই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে উত্তাল হয় গোটা দক্ষিণ কোরিয়া। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। সংবিধান সহ 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সব পক্ষের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যমতের নির্বাচন তা না হলে চার্টার তো হারিয়ে ঐক্যমত হয়, এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হোক আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। টিউলিপের বিষয়ে আরও তদন্ত চাইলেন ব্রিটিশ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন রেহানা কন্যা, বলছেন বিশ্লেষকরা। ব্রিটেনের রাজনীতির সংস্কৃতিতে এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আমার মনে হয় না তারা খুব আগ্রহী হবে, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স তার জন্য রাজনীতি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এবং ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর গ্রেপ্তার। নিম্ন আদালতে তোলা হয়েছে তার স্ত্রী লায়লাকে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।